মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। শরীর শরীর চাও নাকি তুমি? বেটি কেমন জানি না, তবে বাপটি সাংঘাতিক। ছি 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 ছি, মজা দেখিয়েই ছাড়বো। গান কি ইয়ার্কি মারার জিনিস পেয়েছে? ঠোঁট দুটো আমার ঠোঁটের কাছে, খুব কাছে নিয়ে এলো। তুমি গান বাজনার কিছু বোঝো নাকি এমনি বলতে হয় তাই বলে দিলে? আমাকে শরীরের হদিশ দেওয়ার জন্য ডেকেছো নাকি পথের কাঁটা তোমার ওই সতীনকে সরানোর জন্য ডেকেছো? তুমি সব জেনেও আমার দেওয়া ইনাম নিতে ইনকার করছো। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন শেহজাদা জুঁই ও শেহজাদি বাদাম। তুফা আল কুলুবকে তার মালিক বিক্রি করে দেয় খলিফা হারুন আল রশিদের কাছে। খলিফার হয়ে তাকে কেনে দরবারের মশহুর গায়ক ইশাক আল নদীম। উস্তাদ নদীম মিয়ার কাছে তুফার গানের তালিম শুরু হয়। তেমনই নিয়ম, খলিফার হারেমের বাঁদী হতে গেলে রূপে গুণে হতে হবে অদ্বিতীয়। আর গান জানাটা যে একটা বড় গুণ। খলিফার মর্জি হলে গান শোনাতে হবে তাকে। তুফার এই গান শুনে তাকে প্রথম দিনই ভালো লেগে গিয়েছিল খলিফার। রূপ তো তার ছিলই, তাই তুফাকে দরাদরি না করেই কিনে নিয়েছিলেন খলিফা হারুন আল রশিদ। তারপর 10টা মাস তুফার কথা আর মনে পড়েনি তাঁর। এই 10 মাস উস্তাদ নদীম মিয়া তুফাকে আগলে রেখেছিল। মেয়েটাকে একদমই খলিফার হাতে সঁপে দেওয়ার ইচ্ছে ছিল না নদীম মিয়ার, কিন্তু বাদ সাধে ওই গান। একদিন বিকেলে তুফা বাগানে ঘুরে ঘুরে আপন মনে গান গাইছিল। সেই গান গিয়ে পৌঁছয় খলিফার কানে। খলিফা খবর নিতে পাঠান দেহরক্ষী মসরুরকে। মসরুর ফিরে এসে বলে, এই সেই যে হুজুর, সেই মেয়েটা। সেই মেয়েটা? কোন মেয়েটা? আর একটু বুঝিয়ে বলতেই খলিফার মনে পড়ে তুফার কথা। তিনি সঙ্গে সঙ্গে উস্তাদ নদীম মিয়াকে তলব করেন। হুকুম হয় তুফাকে সেই রাতেই খলিফার কাছে পাঠানোর। তার জন্য একটা আলাদা মহলও বরাদ্দ করেন খলিফা। বলো বেগম, তারপর কি হলো সেই তুফা আল কুলুবের? খলিফা তাকে নিয়ে নিল উস্তাদ নাদিমের কাছ থেকে। সে তো নেবেই বেহেন, আর নেওয়ার কি আছে? তুফা আল কুলুব তো খলিফারই সম্পত্তি। তাকে গানের তালিম দেওয়ার জন্য নাদিমের কাছে রেখেছিলেন খলিফা। কিন্তু তুফাকে তো নাদিমের ফেরত দেওয়ার ইচ্ছেই ছিল না। মন থেকে মেয়েটাকে ভালোবেসে ফেলেছিল যে নাদিম উস্তাদ, কিন্তু তাই বললে কি আর হয়? জানি হয় না, জানি খলিফার সম্পত্তি তুমি, তবুও একটা আবদার রাখবে আমার তুফা? হুকুম করুন হুজুর। হুকুম নয়, আরজি। আরজি? এই কুরআন ছুঁয়ে তুমি প্রতিজ্ঞা করো, আমাকে কোনোদিনও ভুলবে না তুমি। আপনি আমার উস্তাদ হুজুর। আপনার কাছে তালিম নেওয়ার লোভে আমি খলিফার হারেমের রক্ষিতা পর্যন্ত হতে রাজি হয়েছি। নিজেকে বিকিয়ে দিয়েছি হুজুর। আপনাকে ভুলি কি করে বলুন তো? হুজুর নয় তুফা, জানি না আর কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে কিনা। আজ শেষ বেলায় অন্তত একবার আমাকে নাম ধরে ডাকো। হায় আল্লাহ, তা কি করে হয়? সে যে গুনাহ হুজুর। ডাকে না তুফা উস্তাদ নাদিমের নাম ধরে, ডাকতে পারে না। না ডেকেই সে চলে যায় খলিফার হারেমে। তুফা। শুরু হয় তুফার নতুন জীবন। এসো এসো তুফা আল কুলুব। মহান খলিফার জয় হোক। বাঁদির সেলাম কবুল করুন মেহেরবানি করে। দিনে দিনে তুফার প্রেমে মত্ত হয়ে ওঠেন খলিফা হারুন আল রশিদ। তুফার প্রেমে তিনি অন্য বেগম আর রক্ষিতাদের ঘরের রাস্তা ভোলেন। কিন্তু হুজুর, তারাও যে আপনার পথ চেয়ে বসে আছেন। ওহ তুফা তুফা তুফা,
থাকতে দাও তাদের, তাদের প্রতি আমার আর কোনো মোহ নেই। বেগম জুবেদা, তার প্রতিও কি আর কোনো মোহ নেই আপনার? না, আর সে টান নেই মনে। মোহ না থাক, দায়িত্ব তো আছে। এই কথাটা যদি বেগম জুবেদা বলতো তাহলে এতক্ষণে তার শাস্তির হুকুম হয়ে যেত তুফা। খলিফার মর্জির ওপর কারো রোক চলে না। কিন্তু তোমাকে যাকে বাদ দাও, বরং একটা গান শোনাও। আজ আমি বড় ক্লান্ত, একটা গান শুনিয়ে আমায় ঘুম পাড়িয়ে দাও তো তুমি। দিনের পর দিন কেটে যায়। তুফার প্রেমের গভীর থেকে গভীরে ডুবে যেতে থাকেন খলিফা হারুন আল রশিদ। খলিফার এই আসক্তি অন্য বেগমদের চোখে জ্বালা ধরায়। বেগম জুবেদার সহ্যের বাঁধ ভাঙে। শেষে একদিন বেগম জুবেদা নিজে উপস্থিত হয় তুফার ঘরে। বেগম জুবেদা এই গরিবের মহলে? গোস্তাখি মাফ মালকিন, খলিফা আমাকে এই ঘর থেকে বেরোনোর অনুমতি দেননি। নইলে আমারই উচিত ছিল আপনার সঙ্গে দেখা করে সেলাম জানানো। দোষ তার নয় মোটেই। আমি জানি তুমি জাদু করেছো তার উপর, কিন্তু শুনে রাখো মেয়ে, তোমার সব জাদু আমি বরবাদ করে ছাড়ব। এখনো সময় আছে, সামলে নাও নিজেকে। আজ শুধু মেপে গেলাম। মেপে গিয়েও লাভ হয় না কিছু। বেগম জুবেদার হয়ে কেউই তুফার কোনো সর্বনাশ করতে রাজি হয় না। খলিফার আমানত তুফা, সেই আমানত পাহারা দেওয়ার জন্য খলিফা তার দেহরক্ষী মসরুরকে মোতায়েন করেছেন। হুকুম দিয়েছেন তাকে, শোন, আমার হুকুম ছাড়া যদি কেউ ওর ঘরে ঢুকতে চেষ্টা করে তাহলে কেটে দুটুকরো করে দিবি, সে যেই হোক না কেন। জুবেদা বেগমের আস্ফালনই সার হয়। সব কটা এক একটা আস্ত অপদার্থ। প্রাসাদের বাইরে থেকে খুনি ভাড়া করে এনে অনেক ইনামের লোভ দেখিয়ে নানা কেরামতি খাটিয়েও তুফার গায়ে একটা আঁচড় কাটতে পারে না বেগম জুবেদা। কিন্তু কিন্তু তাই বলে হাল ছেড়ে দেব? না 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 না, কিছুতেই না। যে করেই হোক ওই মেয়েটাকে সরাতেই হবে। শেষে খোদ ইবলিশকে ডাকে বেগম জুবেদা। কি সৌভাগ্য আমার, খলিফার খাস বেগম জুবেদা বিবি আমাকে ইয়াদ করেছে। হাই, খ্যাক করে হেসো না তো, রাগে আমার গা জ্বলে যাচ্ছে। বালাই ষাট, জলুক তোমার 70। মাখনের মতো শরীরখানি তোমার, ও শরীরে কি আর তাপ সহ্য হয়? হ্যাঁ, গলে যাবে না? শরীর চাও নাকি তুমি? দেবে নাকি একটু চাকতে? হদিশ দিতে পারি। হদিশ? কিসের হদিশ? তাই তো ডেকেছি। মাখনের তালের হদিশ বুঝি? হ্যাঁ, এই মহল থেকে বেরিয়ে সোজা দক্ষিণ দিকে চলে যাও। ওখানে একটা নতুন মহল তৈরি হয়েছে, সেখানেই আছে মাখনের তাল। শক্ত নয়, একদম শক্ত নয়, একেবারে নরম তুলতুলে মাখন। বলো কি গো, নতুন মহলে? হাসছো কেন? সত্যি করে বলো তো, আমাকে শরীরের হদিশ দেওয়ার জন্য ডেকেছো নাকি পথের কাঁটা তোমার ওই সতীনকে সরানোর জন্য ডেকেছো? জানো যখন সবই, তখন ন্যাকামো করছো কেন? যাও, নিয়ে যাও। বেগম জুবেদার ঘর থেকে বেরিয়ে অন্ধকারে মিশে ইবলিশ ঢোকে তুফার ঘরে। মসরুর তাকে দেখতেই পায় না, তাই খলিফার হুকুম মাফিক দু টুকরোও করতে পারে না তাকে। ঘরে তুফা তখন ঘুমিয়ে আছে বিছানায়। তাকে দেখে তার প্রেমে পড়ে যায় ইবলিশ। হায় 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 হায়, এ তো কলিজার ভেতর লুকিয়ে রাখার জিনিস। খোলা বিছানায় কি করছে ওই সুন্দরী? হ্যাঁ,
তুফাকে নিয়ে ইবলিশ পাড়ি জমায় তার দেশে। তুফা জানতেও পারে না। ঘুম থেকে উঠে তুফা দেখে এক অপরিচিত মহিলা বসে আছে তার শিয়রে, আর তার দুপাশে দাঁড়িয়ে আছে দুটো মুস্কো মুস্কো পাহারাদার। তারা ঠিক মানুষ নয়, আবার তুফার দেখা কোনো জন্তুর সঙ্গেও তাদের মিল নেই। তুফা তো বেজায় ভয় পেয়ে যায়। তাকে ভরসা যোগায় সেই মহিলা। ভয় পেও না, তুমি তো তুফা আল কুলুব। জি, আপনি? আমি রানী কামারিয়ার। রানী কামারিয়ার মানে ইবলিশের? তুমি ঠিকই ধরেছ, আমি ইবলিশের বেগম রানী কামারিয়ার। রানীর পরিচয় শুনে তুফার আর কথা ফোটে না মুখে। রানীর সেটা বুঝতে অসুবিধা হয় না। তুফাকে জিজ্ঞেস করে রানী, সত্যি সত্যি ভয় পেয়ে গেলে নাকি? আমি 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 এখানে মানে আমার স্বামী তোমায় তুলে এনেছে। ওই যে দূরে দাঁড়িয়ে গুনহেগারের মতো জুলজুল করে দেখছে, ওই আমার স্বামী। তোমরা ওকে ইবলিশ নামে চেনো। ইবলিশের দুনিয়ায় যতক্ষণ ছিল তুফা, ততক্ষণে খলিফার দেশে কেটে গেছে বেশ কটা বছর। এই কটা বছরে খলিফা ভুলেছেন তুফাকে। খলিফা আবার ফিরে গেছেন তার বেগম জুবেদার কাছে। এখন তিনি রোজ কামকাজ সেরে রাতে বেগমের ঘরে যান সেই আগের মতো। সেখানেই খানাপিনা সেরে সেই ঘরেই ঘুমন। সে রাতেও খলিফা বেগম জুবেদার সঙ্গে খানাপিনা সেরে সবে ঘুমিয়েছেন। এমন সময় মসরুর এসে ডেকে তোলে তাকে। বিরক্ত খলিফা জানতে চান কি হয়েছে। হুজুর, হুজুর গজব হয়ে গেছে। বলছি তুফা। তুফা? জি তুফা, তুফা আল কুলুব। তুফা আল? কিন্তু সে ফিরে এসেছে হুজুর। আমি এইমাত্র দেখে এলাম ওই দক্ষিণের মহলে। কি যাতা বলছিস? যাতা বলছি না হুজুর, আপনি নিজের চোখেই দেখবেন, চলুন। সে ফিরে এসেছে। এমন খবর পেয়ে খলিফা আর কি করে না গিয়ে পারেন। কিন্তু শুনে রাখ মসরুর, যদি দেখি তুই মিথ্যে বলছিস, তাহলে কিন্তু আজ রাতেই তোর গর্দান নিয়ে নেব। সেই রাতেই খলিফা ছোটেন তুফার ঘরে এবং দেখেন সত্যি ফিরে এসেছে তুফা। একি তুমি? সালাম হুজুর। তুমি এত বছর পর কোথায় ছিলে এতদিন? তুফা যা সত্যি তাই বলে। ইবলিশ খলিফার প্রাসাদে? অসম্ভব। কেন হুজুর, অসম্ভব কেন? তুমি জানো না, খলিফার মহলে ইবলিশ কোনো দিন ঢুকতে পারে না। তাহলে যে ইবলিশ বলল? কি বলল? বেগম জুবেদা তাকে ডেকেছিলেন। জুবেদা ডেকেছিল? তাও অসম্ভব। ডাকলেও সে আসতে পারে না। আল্লাহর মেহেরবানি, এই প্রাসাদে খোদ আল্লাহ পাহারায় আছেন। আল্লাহ নিজে রক্ষা করেন এই প্রাসাদ। ইবলিশ এই প্রাসাদে ঢুকতে পারে না। না না না, কখনোই না। কিন্তু সে তো এসেছিল। আপনি বেগম জুবেদাকে জিজ্ঞেস করুন হুজুর। খলিফা বেগম জুবেদাকে জিজ্ঞেস করেছিলেন কিনা তা জানি না, তবে নিশ্চিত যে জিজ্ঞেস করলেও বেগম জুবেদা সত্যি কথাটা বলেনি। তাহলে তুফাকে তুলে নিয়ে গেছিল কে? সত্যিই তো, ইবলিশ তো এসেছিল খলিফার প্রাসাদে। কিন্তু এটাও তো ঠিক যে খলিফার প্রাসাদে ইবলিশ ঢুকতে পারে না। তাহলে তুফাকে কে তুলে নিয়ে গেল? আর একটা দুটো দিন তো নয়, বেশ কটা বছর সে বেপাত্তা ছিল। এই তুমিই তো বলেছ বেগম। সেটাই রহস্য হুজুর। বেশ, তাহলে তারপর কি হলো? কি আর হবে, রহস্য রহস্যই রয়ে গেল। মানে এই কাহিনীটা এখানেই শেষ, তাই তো আপা? ঠিক তাই। এই দাঁড়াও দাঁড়াও, এখানেই শেষ করলে হবে নাকি? আগে বলো, ইবলিশ যদি খলিফার প্রাসাদে ঢুকতে না পারে, তাহলে তুফাকে তুলে নিয়ে গিয়েছিল কে? তা তো কাহানিতে নেই হুজুর। বাদ দিন না হুজুর,
তুমি বরং নতুন কাহিনী শুরু করো আপা। হুজুরের হুকুম ছাড়া নতুন কাহিনী শুরু করি কি করে? আচ্ছা বেশ, নতুন কাহানি শুরু করো তাহলে। জি হুজুর। বৃদ্ধ সুলতান নুমান শাহ ছিল ছোট্ট একটা দেশের শাসক। অবশ্য নামেই সে সুলতান। সুলতান না বলে তাকে গ্রামের মোড়ল বললেই বোধহয় ঠিক বলা হয়। একটু বড়সড় গ্রাম, তবে সুলতান নুমান মানুষটি ছিল দিলদারিয়া। তার 7 বেটা, 7 জনকেই দেখতে দারুণ। যে কোনো মেয়ে একবার দেখলেই প্রেমে পড়ে যাবে। এদের মধ্যে সবচেয়ে সুন্দর ছিল ছোট বেটা জুঁই। জুঁই খুব পশু পাখি ভালোবাসত। জুঁই একটু বড় হলে একদিন তার আব্বা তাকে ডেকে বলে, তুমি তো বেটা পশু পাখি খুব ভালোবাসো দেখছি। জি আব্বা, ওদের সঙ্গে খেলা করতে আমার খুব ভালো লাগে। কিন্তু বেটা, বয়সটাও তো তোমার কম হলো না। শুধু কি খেলা করলেই চলবে? কিছু কাম কাজও তো করতে হবে। হুকুম করুন আব্বা, কি কাম করব? তুমি বরং এক কাজ করো, আমার গোয়ালে যত গরু আছে সেগুলোর দেখভাল করো। কাজ শুনে তো শাহেজাদা জুঁই দারুণ খুশি। দিনভর বেশ গরুদের সঙ্গে খেলে কাটানো যাবে। পরদিন থেকে কাজ শুরু করে দেয় সে। মাইনে করা রাখালদের ওপর তার ভরসা হয় না। একটা আস্ত ফাঁকিবাজ। যদি চড়াতে নিয়ে গিয়ে গরুগুলোকে মারধর করে, যদি রোদের মধ্যে দাঁড় করিয়ে রেখে দেয়, যদি পানি না দেয় ঠিক মতো। সুতরাং সে নিজেও রোজ গরুদের সঙ্গে মাঠে যায়। সারা দিন গরু চড়িয়ে সেই সাঁঝের বেলায় ফেরে। একদিন হয়েছে কি, শাহেজাদা গরু চড়াতে গেছে। গরুগুলো চড়ছে আপন মনে, আর সব রাখালরাও চড়ছে। এই ফাঁকে শাহেজাদা একটু জিরিয়ে নিতে শুয়ে পড়ে একটা গাছের ছায়ায়। ঘুমে জুড়ি আসে তার চোখ। কখন যে ঘুমিয়ে পড়ে বুঝতে পারে না। ঘুম ভাঙে এক দরবেশের ডাকাডাকিতে। এই যে বেটা, শুনছ? বেটা যান, একটু শুনবে বেটা? জুঁই তো লাফ দিয়ে ওঠে, চোখ টোক ডোলে দরবেশকে দেখে সেলাম জানায়। সেলাম হুজুর, আমি কি আপনার কোনো সাহায্য করতে পারি? সেই আশাতেই তো ডাকছি বেটা, নইলে তোমার কাঁচা ঘুম ভাঙানোর কোনো ইচ্ছা ছিল না আমার। বড় বিপদে পড়ে ভাঙিয়েছি। এখন যদি তুমি রেহেম করো তো এই দরবেশ মানুষটার জান বাঁচে। ছি 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 ছি, রেহেম কি বলছেন হুজুর? আপনাকে সাহায্য করতে পারা তো আমার সৌভাগ্য। হুকুম করুন হুজুর। তোমার কথাবার্তা তো বেশ মিষ্টি বেটা, শুনে খুব ভালো লাগলো। শুক্রিয়া হুজুর। তা বেটা, এবার কাজের কথায় আসি। এই গরু মহিষগুলো কি তোমার? জি হ্যাঁ। আমিও সেটাই আন্দাজ করছিলাম। তেমন ভেবেই তোমার ঘুমটা ভাঙালাম বেটা। এখানে এগুলো চড়ছে, ধারে কাছে আর কেউ নেই, শুধু তুমি ঘুমিয়ে আছো। কেউ নেই? তখন খেয়াল হয় শাহেজাদার। সবগুলো গেল কোথায়? যেই আমি ঘুমিয়ে পড়েছি সব পালিয়েছে। নির্ঘাত নদীর ধারে খেলা করতে ছুটেছে। দাঁড়াও, মজা দেখাচ্ছি। আব্বার কাছে নালিশ করে সব কটাকে কানমোলা খাওয়াবো। কিন্তু মজা দেখাচ্ছে বলে তো আর সঙ্গে সঙ্গে মজা দেখতে ছোটা যায় না। তার আগে তো দরবেশ বসে আছে রাস্তা আটকে। সুতরাং তাকে জিজ্ঞেস করতেই হয়, আপনার কি গরু বা মোষ দরকার? না না বেটা, আমি দরবেশ মানুষ, নিজেরই থাকার ঠিকানা নেই। ওসব নিয়ে আমি রাখবো কোথায়? আমি শুধু একটু দুধ চাইছিলাম। দুধ? দরবেশের আবদার শুনে চিন্তায় পড়ে শাহেজাদা জুঁই। কিন্তু ভোরবেলায় তো সবকটার দুধ দুইয়ে তবে মাঠে চড়াতে এনেছি। এখন কি আর দুধ পাওয়া যাবে? বড় তেষ্টা পেয়েছে বেটা, সঙ্গে খিদেটাও পেয়েছে জব্বর। একটু দুধ পেলে যে কি উপকার হতো। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখি কি করা যায়। চেষ্টা করতে তো দোষ নেই, যদি অল্প করেও পাওয়া যায় তবুও লাভ। শাহেজাদা জুঁই পালের সবচেয়ে তাগড়াই গরুটাকে ধরে।
গরুটার পা দুটো বাঁধে জুই আচ্ছা করে, তারপর হাত বাড়িয়ে দেয় দরবেশের দিকে। আপনার কাছে বাটি বা কিছু আছে? হ্যাঁ হ্যাঁ বেটা, এই তো। দরবেশ ঝোলা থেকে একটা দুমড়ানো মোচড়ানো বাটি বের করে এগিয়ে দেয়। সেটাকে বাঁটের নিচে রেখে 2-4 বার টানতেই বাটিটা দুধে ভরে ওঠে। তাজ্জব তো, এখন তো দুধ পাওয়ার কথা না, তাহলে দুধ এলো কোথা থেকে? এত দুধ যে মাত্র 2-4 টানি বাটিটা কানায় কানায় ভরে গেল। জুঁই অবাক হয় ভারী। বাটিটা হাতে নিয়ে দরবেশকে ফিরিয়ে দেওয়ার সময় দুধটাও দেখে সে দেখেই বুঝতে পারে এমন দুধ তার এই গরুটি মোটেই দেয় না। এত ঘন, এটা একদম বটের আঠার মতো ঘন। শেহজাদা জুঁই ধরেই নেয় যে এই দরবেশ কোনো সাধারণ দরবেশ নয়। নইলে ভোরবেলা একবার সব দুধ দুইয়ে নেওয়ার পর এখনো বেলা গড়াতে পারল না, কোনো গরু দুধ দেয়, তাও আবার এত ঘন দুধ। দরবেশ তো এক চুমুকে বাটিটা শেষ করে ঢেঁকুর তুলে বলে, জান বাঁচালে বেটা, বহুত বহুত মেহরবানি তোমার। এভাবে বলবেন না হুজুর, আমি বরং আপনার সেবা করতে পেরে ধন্য হয়েছি। মেহরবানি আপনার হুজুর। আমি আল্লাহর কাছে দোয়া মাঙি বেটা, তুমি আমার যে উপকার করলে এর প্রতিদান তুমি পাবে। তুমি আমার জান বাঁচালে বেটা। আরও এ কথা সে কথার পর দরবেশ বিদায় নেয়। বিদায় নেওয়ার আগে শেহজাদা জুঁইকে সে বলে যায়, বুঝতে পারছি বেটা, তোমার কলিজাটা পেয়ার মোহব্বতের কাঙাল হয়ে উঠেছে। দরবেশের কথা শুনে লজ্জা পায় জুঁই। না 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 না, লজ্জা পাওয়ার কিছু নেই। তোমার যা বয়স, তাতে এখন পেয়ার মোহব্বতের ইচ্ছে হবে না তো কবে হবে? আমার মতো বুড়ো বয়সে নাকি? শোনো, আমি তোমাকে একটা খবর দিয়ে যাই। মরুভূমির পারে আছে এক সবুজে ভরা দেশ। সেখানকার সুলতানের নাম সুলতান আকবর। তার শেহজাদি বাদাম ভারী মিষ্টি মেয়ে। ওই মেয়েই তোমার যোগ্য বিবি হতে পারে বেটা। এখন দেখো তুমি কি করবে। আমি চলি, হ্যাঁ চলে। দরবেশ চলে যাওয়ার পরে ভাবতে বসে জুঁই। মরুভূমির শেষে সবুজের দেশ, মানে অনেক গাছপালা আছে বুঝি? সেখানের সুলতান আকবর, তার শেহজাদি বাদাম, কিন্তু চেনা নেই শোনা নেই। হঠাৎ করে সেই শেহজাদি আমার সঙ্গে শাদী করবে কেন? কেন হবে আমার বিবি? তখনই আবার মনে পড়ে দরবেশের জন্য দুধ দোয়ানোর কথা। কুছ তো বাত হ্যায়, দরবেশের মধ্যে কিছু তো আছে, নইলে যে গরুর দুধ দেওয়ার কথা নয় সেই গরু দরবেশের জন্য দুধ দিল কি করে? সেই দরবেশ আমাকে বলল যেতে, তাহলে আমার নসিবে ওই শেহজাদি বাদামের নামে লেখা নেই তো? দরবেশ আমাকে সেটাই বাতলে দিয়ে গেল। অনেক ভেবেচিন্তে শেষে জুঁই মরুভূমির শেষে সবুজের দেশে যাবে বলে ঠিক করে। কিন্তু চাইলেই কি আর যাওয়া যায়? বাড়ির লোক ছাড়বে কেন? সুলতান নুমান জানতে চায়, হঠাৎ তোমার সবুজের দেশে যাওয়ার কি হলো? এখান থেকে কত দূর জানো সেই দেশ? আমি জানি আব্বা হুজুর, কিন্তু আমার মনে হয় ওখানে আমার নসিব রয়েছে। হঠাৎ এমন মনে হবার কারণ? জুঁই দরবেশের সব কথা খুলে বলে, শুধু বলে না শেহজাদি বাদামের কথা। ওখানে গেলে আমার ভালো হবে, কাম কাজ করে আমার নসিব ফিরবে। আমি যে নিজের পায়ে দাঁড়াতে চাই আব্বা হুজুর। ফকির দরবেশদের উপর বিশ্বাস রাখে সুলতান নুমান, তার উপরে বেটার ইচ্ছা নিজের পায়ে দাঁড়ানোর। সুতরাং বেটাকে আর আটকায় না সে, শুধু বিদায় দেওয়ার সময় জড়িয়ে ধরে বলে, সাবধানে থেকো আর তাড়াতাড়ি ফিরো। এরপর আর কি, নিজের দেশ ছেড়ে শেহজাদা জুঁই পাড়ি দেয় সবুজের দেশে। প্রায় 1 মাস চলার পর সে পৌঁছয় সেই দেশে। সেই দেশে তখন সবার মন খারাপ। খোঁজ করতেই জানতে পারে, আর বলো না, আমাদের শেহজাদির দারুণ মন খারাপ গো। মন খারাপ? হ্যাঁ। কেন? কি জানি, শেহজাদি সেই যে মন খারাপ করেছে, এখনো মন খারাপ করে বসে আছে। তাকে
কোথায় পাওয়া যাবে? কাকে? শাহজাদিকে? হ্যাঁ। তাকে তুমি পাবে কোথায়? সে তো সারাটা দিন ঘরের মধ্যে বসে থাকে, খালি খায় না, চুল বাঁধে না, খালি বসে বসে কাঁদে। কেঁদে কেঁদে নাকি শরীরের হাল বেহাল হয়ে গেছে তার, একবার ভেবে দেখো। শাহজাদা জুঁই ভাবে এ তো ভারী মুশকিল, তাহলে তার সঙ্গে শাদিটা হবে কি করে? আগে তো তার মন ভালো করতে হবে, আর তার জন্য দেখা করতে হবে শাহজাদির সঙ্গে। তাই সে সুলতান আকবরের প্রাসাদের চারপাশে ঘোরাঘুরি করতে থাকে। কিন্তু এ যা পাহারা, আমাকে ঢুকতে দেবে না, আর পাঁচিল টপকে ঢোকাও তো সম্ভব নয়। তাহলে কি করা যায়? শাহজাদা জুঁই ফিকির খুঁজতে থাকে। একদিন হয়েছে কি, শাহজাদা জুঁই প্রাসাদের চারপাশ দিয়ে ঘুরছে। ঘুরতে ঘুরতে এসে পড়ে ঠিক শাহজাদির জানলার কাছে। আর শাহজাদিরও সেদিন কি খেয়াল হয় কে জানে, বিছানা থেকে উঠে এসে দাঁড়ায় জানলায়। জানলায় দাঁড়াতেই শাহজাদা জুঁইকে দেখে শাহজাদির কলিজাটা নেচে ওঠে। আরে ওই তো সে, ও না? আরে আরে, অমনি বাঁদিরা ছুটে আসে। কাকে দেখেছে শাহজাদি? কে? কোথায়? কোন দিকে? শাহজাদি বাঁদিদের কিচ্ছু বলে না। লজ্জা করে না বুঝি? আমি নিজে কি করে বলি ওসব কথা? বেগম ছুটে আসে। শাহজাদিকে প্রশ্ন করে বেগম, কে বেটি? কাকে দেখে তুই বললি ওই তো সে? কে সে? খোদ সুলতানও ছুটে আসে। কাকে দেখেছিলি বেটি? কে? শাহজাদি তবুও বলে না, সে খালি লজ্জা পায়। শেষে সে তার দোস্ত আমিনাকে তলব করে। আমিনা উজিরের পেটি, শাহজাদির দোস্ত। শাহজাদির সঙ্গে দারুণ ভাব। আমিনা আসতেই দরজা বন্ধ করে তাকে হাত ধরে টেনে বসায় খাটে। আরে আরে, টানছিস কেন সই অমন ভাবে? লাগছে তো? লাগুক তোর মুখ পুরি একটা, লাগুক, লেগে হাত পা ভেঙে যা। বারে, আমি আবার কি করলাম? নেকা, আমি কি করলাম? আমার বলে কিনা কলিজাটা চলছে, আর উনি লাগছে লাগছে করে মরার জোগাড় হয়েছে। সইয়ের কাণ্ড দেখে আর কথা শুনে তো সত্যি আমিনা মরে যায় আর কি। যে মেয়েটাই কালকেও মুখ গোমড়া করে বসেছিল, তার এমন কি হলো যে একদিনে একেবারে বদলে গেল? এই দুদিন আগেও আমাকে তাড়িয়ে দিলি যে বড়, আজ আবার এমন করে টানছিস কেন শুনি? বেশ করেছি, টেনেছি। আমার দরকার তাই টেনেছি। ও, দরকার তাই টেনেছিস? স্বার্থপর একটা। এক চড় মারবো। খালি বাজে কথা, কাজের কথা কইতে দেয় না একদম। কাজের কথা? কি কথা শুনি? আগে বল, কাউকে বলবি না? কাকে বলবো? কাউকে না। কি বলবো না? সেটাই তো বলছি, কিন্তু আগে দিব্যি করে বল কাউকে বলবি না, খবরদার। তাহলে আমি কিন্তু আড়ি করে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলবো না। এবার তো বল কি হয়েছে? শাহজাদি একটা ছেলেকে দেখেছে। ছেলে? যে সে নয়, ওই যাকে সে দেখেছিল স্বপ্নে। সেদিন রাতে জানিস, আমি স্পষ্ট দেখলাম স্বপ্নে সে আমার দিকে এগিয়ে এলো। হ্যাঁ? তারপর? তারপর 2 হাত দিয়ে আমার কোমরটা জড়িয়ে ধরলো। তারপর? তারপর ওর ঠোঁট দুটো আমার ঠোঁটের কাছে, খুব কাছে নিয়ে এলো। তারপর? এই অসভ্য, খুব মজা না? লজ্জা করে না বুঝি তোর? স্বপ্নের গল্প করতে করতে লজ্জায় লাল হয়ে যায় শাহজাদি। সই আমিনা শাহজাদির চিবুক ধরে বলে, এই এই এই, বল না, ছেলেটা কে রে? ওই তো একটু আগেই ওকে দেখলাম আমার জানলার নিচটায়, ওই রাস্তায় ঘুরছিল, তাই তো তোকে ডাকলাম। ওকে ডেকে নিয়ে আয় না সই। কি সর্বনাশ! যে নাকি তোর ঠোঁটে, থু, ইস, গা ঘিনঘিন করে না বুঝি? এই শয়তান, এমন করবি না বলে দিলাম, তাহলে কিন্তু চিমটি কাটবো, বুঝলি? কিন্তু সই আমিনা ডেকে আনবে কি করে শাহজাদা জুঁইকে? আমিনা তো তাকে দেখেনি কোনোদিন, স্বপ্নেও দেখেনি, জানলার নিচেও দেখেনি। ওসব আমি জানি না, তাকে ডাকতে বলেছি, ব্যাস, ডেকে নিয়ে আয়। আমিনা তো পরে মহা ফ্যাসাদে। শাহজাদি দিব্যি গিলিয়ে নিয়েছে, কাউকে বলাও যাবে না।
এদিকে এমন একজনকে ডেকে আনতে বলছে যাকে সে চেনেই না। কি যে করি এখন? তার মাথায় তো হাত। শেহজাদির হাত ছাড়িয়ে সে পালায়, আর সে শেহজাদির ঘরমুখ হয় না। শেহজাদি লোক পাঠালে বলে, শেহজাদিকে বলো আমি খুঁজতে যাচ্ছি। কি খুঁজতে যাচ্ছে বা কাকে খুঁজতে যাচ্ছে সেসব কিছু বলে না। জানতে চাইলে বলে, ও শেহজাদি জানে। তবে সে তার অজুহাত। মোটেই সে খুঁজতে যায় না। সে খোঁজার নাম করে বাড়িতে বসে থাকে। সেও জানে না, তার শেহজাদিও জানে না যে যাকে তারা খুঁজছে সেই শেহজাদা জুঁই সুলতান আকবরের প্রাসাদে ঢোকার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে। একদিন সে আর কোনো রাস্তা না দেখে সরাসরি গিয়ে দাঁড়ায় সুলতান আকবরের দরবারে। সুলতানের কাছে নিজের পরিচয় দেয় মুসাফির হিসেবে। তোমার নাম কি? মুসাফির? জি, জুঁই। কোথায় বাড়ি? সেই মরু প্রদেশে। মরু প্রদেশে? সে তো অনেক দূর। জি। এখানে কি করতে এসেছো? জি, কামকাজের ধান্দায়। তা আমার কাছে কি চাও? হুজুর, আমি আমার দেশে সুলতান নুমানের গরু মহিষের দেখভাল করতাম। এখানেও যদি সেই সুযোগ পাই তো বড়ি মেহরবানি হয় আপনার। সুলতান নুমানের সম্পর্কে যতটা জানি তিনি খুবই সজ্জন ব্যক্তি। কি এমন হলো যে তার কাজ তোমায় ছাড়তে হলো? শেহজাদা জুঁই পড়ে ফাপড়ে। এমন প্রশ্ন যে উঠতে পারে সে তো সে আন্দাজ করতে পারেনি আগে। একটু ইনিয়ে বিনিয়ে বলে শেষে, আগে জি, তনখা বড্ড কম, তাই। তো তুমি তনখা কত নেবে? আরো বড় ফাঁপড়ে পড়ে শেহজাদা জুঁই। জি, আপনি যা ভালো বুঝবেন হুজুর। আর সেটা যদি সুলতান নুমানের থেকে কম হয় তাহলে? শেহজাদা জুঁই আর উত্তর দিতে পারে না। দেবে কি করে? এত তো সে ভেবে আসেনি। সে চুপ করে চেয়ে থাকে সুলতান আকবরের দিকে। সুলতান আকবর কিছু ভাবেন, তারপর বলেন, শোনো হে ছোকরা, আমার গোয়ালে এখন লোকের প্রয়োজন নেই। তবুও তুমি বিপদে পড়ে এসেছো যখন, তখন তোমাকে আমি রাখছি। আপাতত কাজ করো, কাজ দেখি, তারপর তোমার তনখা আমি ঠিক করব। ঘাম দিয়ে যেন জ্বর ছাড়ে শেহজাদা জুঁইয়ের। সেই দিন থেকেই সুলতানের গোয়ালে কাজে লেগে পড়ে শেহজাদা। বেটি কেমন জানি না, তবে বাপটি সাংঘাতিক। ওনাকে খুশ করতে হবে আগে। মন দিয়ে কাজ শুরু করে জুঁই। সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে দুধ দোয়। তারপর আলো ফুটলে গরু মহিষ নিয়ে মাঠে যায় চড়াতে। মাঠে চড়ানোর সময় গরু মহিষগুলোকে আচ্ছা করে স্নান করায়। তারপর বিকেলে আবার ফিরিয়ে এনে ওদের নানা পরিচর্যা করে। এর মাঝে শেহজাদির নাগাল পাবে কি করে? সারাদিনই তো বাইরে বাইরে কাটাতে হয়। রাতে চেষ্টা করা যায়, কিন্তু প্রাসাদের ভেতরে কোন ঘরে থাকে শেহজাদি সেটাই তো জানি না। এইভাবে কেটে যায় বেশ কিছুদিন। শেহজাদি বাদাম আর শেহজাদা জুঁইয়ের দেখা আর হয় না। শেহজাদি লোক পাঠায় বারবার তার সইয়ের কাছে, কিন্তু সইও শুধু বলে খুঁজছি আর খুঁজছি, খুঁজে সে পায় না। শেষে একদিন রাগ করে শেহজাদি আড়ি করে দেয় তার সই আমিনার সঙ্গে। শেহজাদির মন আরও খারাপ হয়ে যায়। সুলতানের চিন্তা বাড়ে বেগমের। আমাদের বেটির কি যে হলো, দিন দিন কেমন যেন হয়ে গেল। বেগমের কথায় শুধু দীর্ঘশ্বাস ফেলে সুলতান আকবর। শুধু দীর্ঘশ্বাস ফেললেই কি হবে? কিছু একটা করতে হবে তো। কি করব? কি চায় সে? কি পেলে খুশি হবে? কিছুই তো বলে না। আচ্ছা, আমি বলি কি, বয়স তো বেটির কম হলো না, এবার বরং ওর শাদি দিয়ে দাও। শাদি? ওইটুকু মেয়েটার শাদি দেব? ওইটুকু কোথায়? এই বয়সে আমার শাদি হয়ে বড় বেটা পেটে চলে এসেছিল, আর তুমি বলছো কিনা ওইটুকু। বেগমের কথাও ফেলে দিতে পারে না সুলতান। শেষে সুলতান আকবর তার বড় ভাই সুলতান ইউসুফকে খবর পাঠায়। সুলতান ইউসুফের বেটার সঙ্গে অনেক আগেই শেহজাদি বাদামের শাদি ঠিক করা ছিল।
খবর পেয়ে বেটাকে নিয়ে সবুজ দেশে এসে হাজির হয় খোদ সুলতান ইউসুফ। শেহজাদির শাদিও ঘোষণা করে দেয় সুলতান আকবর। যাকে শাদি করার জন্য আব্বা আম্মিকে ছেড়ে এত দূর এসে পড়ে রইলাম, তারই শাদি। শেহজাদি বাদামের শাদির খবর শুনে মনটা খারাপ হয়ে যায় শেহজাদা জুঁইয়ের। সে ঠিক করে ফিরে যাবে নিজের দেশে। এখানে থেকে আর হবেই বা কি, বরং এখানে পড়ে থাকলে মনটা আরো খারাপ হবে। সুতরাং একদিন সে কাউকে কিছু না বলে বেরিয়ে পড়ে। তো বেকার বেকার শেহজাদা জুঁইকে এত দূর টেনে এনে কষ্ট দিল কেন আপা? উফ, কাহানি কি শেষ করেছি আমি? ও, শেষ হয়নি? আমি তো ভাবলাম শেষ হয়ে গেল বুঝি। এবার বলবে নিজের মতো করে বানিয়ে নিতে। হ্যাঁ, আমিও তাই ভেবেছিলাম। আগের কাহিনীটা যা করলে। আচ্ছা, বলো বলো। জি হুজুর। তো শেহজাদা বাদাম তো ফেরার পথ ধরে। তখনই দেখা হয়ে যায় সেই দরবেশের সঙ্গে। আরে আরে, তুমি সেই আমাকে যে দুধ খাইয়েছিলে। ঠিকই ধরেছেন, আমি সেই আপনাকে গরুর দুধ খাইয়েছিলাম দুইয়ে এনে। আপনি বলেছিলেন সবুজ দেশে শেহজাদি বাদামের সঙ্গে আমার শাদি হবে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। তা চললে কোথায়? নিজের মুলুকে। সে কি, শেহজাদি বাদামের শাদি আর তুমি নিজের মুলুকে যাচ্ছ? তাতে কি? আরে আরে, তুমি না থাকলে শেহজাদি শাদিটা করবে কার সঙ্গে? আর যার সঙ্গেই করুক না কেন, আমার সঙ্গে অন্তত না। দরবেশ তো হাঁ, আরও হাঁ হয়ে যায় যখন শোনে শেহজাদি বাদামের সঙ্গে দেখাই হয়নি শেহজাদা জুঁইয়ের। এমন তো হওয়ার কথা নয়। এমনই হয়েছে হুজুর। আল্লাহর মার্জির বিরুদ্ধে কিছু হতে পারে কখনো বেটা? আল্লাহ এই শাদি ঠিক করে রেখেছেন। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার বিবি হবে শেহজাদি জুঁই। সে অন্য কারোর বিবি হতেই পারে না। হতে পারে না কি? সুলতানের ভাইয়ার বেটার সঙ্গে শেহজাদির শাদি যখন ঘোষণা দিয়ে দিয়েছেন সুলতান, তখন অর্ধেক শাদি তো হয়েই গেছে। বাকিটা আর কি? কাজী সাহেব যাবেন, কবুল করাবেন, হয়ে গেল। ওটাই তো আসল বেটা। আসল নকল জানি না। আপনার কথা শুনে আমার বড্ড ভুল হয়ে গেছে। আমি চললাম। দরবেশ শেহজাদা জুঁইয়ের হাতটা খপ করে ধরে বলে, কোথায় চললে? কেন, বাড়ি। তুমি ভুল করতে পারো, কিন্তু আমি করতে পারি না। চলো। কোথায়? আরে আমার সঙ্গে চলো, তোমার এখন দেশে ফেরা হবে না। শেহজাদা জুঁইকে প্রায় জোর করে টানতে টানতে নিয়ে ফেরে দরবেশ, এবং শুধু ফেরেই না, একেবারে প্রাসাদের সামনে এসে থামে। সর্বনাশ করেছে। আপনি একেবারে এখানে এসে থামলেন কেন? কি হয়েছে? আমি যে এখানে চাকরি করতাম, চাকরি থেকে ইস্তফাটা পর্যন্ত দেওয়া হয়নি ঠিকঠাক। কাউকে না বলেই হাঁটা লাগিয়েছিলাম। চাকরি করতে ইস্তফা? ব্যাপারটা একটু খোলসা করে বলো তো বেটা। শেহজাদা জুঁই আর কি বলবে? সে তো চাকরির গল্প শোনায়। শুনে দরবেশ ছি ছি করে ওঠে। ছি 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 ছি, শেহজাদির বদলে শেষে গরু। লজ্জায় পড়ে যায় শেহজাদা জুঁই। অনেক হয়েছে, আর লজ্জা পেতে হবে না। শোনো বেটা, তুমি ফিরে যাও আমার গোয়ালে, বাকি সব সময় মতো হয়ে যাবে। শেহজাদা জুঁই আর কি করে? দরবেশ মানুষ যখন বলেছে, তখন তার কথা তো মানতেই হবে। আরও মানতে হবে, কারণ সেও চায় শেহজাদিকে শাদি করতে। শেহজাদা জুঁই গিয়ে ঢোকে গোয়ালে, আর দরবেশ সে সোজা গটগট করে প্রাসাদের বারান্দা দিয়ে হেঁটে পৌঁছে যায় সুলতান আকবরের ঘরে। সেলাম ঠুকে দাঁড়ায় সে সুলতানের সামনে। সেলাম দুলহা ভাই। ডাকটা শুনে সুলতান আকবর চমকে তাকায়। দরবেশকে দেখে খুশি হয় সুলতান। আরে আফতাব মিয়া, আমি তো ভাবতেই পারিনি তুমি আসবে। তাহলে কি বলছেন দুলহা ভাই, চলে যাব? চলে যাবে? দরবেশ হয়েও তোমার স্বভাব গেল না। ওটাই যে আমার পরিচয় হুজুর। আরে ওসব পরিচয়ের খতিয়ান পরে দিও। এখন আমার একটা কাজ করে দাও তো দেখি মিয়া। কি কাজ? তোমার ভাগ্নিকে তো চেনই। সে তো আমার ভাইয়ার বেটাকে সহ্যই করতে পারে না। সে তো আমি জানি, তাহলে শাদি দিচ্ছেন কেন ওর সঙ্গে? এই শাদি আমাদের আব্বা আম্মি ঠিক করে গিয়েছিলেন।
বেটা হয়ে কি আব্বা আম্মির ঠিক করা শাদি ভাঙতে পারি? তাই বলে বেটির ইচ্ছা অনিচ্ছা একবার দেখবেন না? ওসব দেখার আর সময় নেই মিয়া, পানি অনেক দূর গড়িয়ে গেছে। তুমি শুধু তোমার ভাগ্নিকে রাজি করিয়ে দাও, ব্যাস। যাও যাও যাও, ভেতরে যাও, তোমার বেহেনও ওখানেই আছে, যাও। দরবেশ আফতাব মিয়া বেগমের আপন ভাই সেই রাতে দরবেশ শেহজাদি বাদামকে নিয়ে যায় গোয়াল ঘরের পেছনে। ওখানে শেহজাদা জুঁইয়ের ছোট্ট ঘর। সেখানে যেতেই চমকে ওঠে শেহজাদি। আরে এই তো সেই। চমকে ওঠে দরবেশ এবং চমকে ওঠে শেহজাদা জুঁইও। এই তো সেই মানে? ওকে তুই চিনিস নাকি? চেনে তো বটেই, কিন্তু কি করে চেনে তা কি আর বলা যায় মুখ ফুটে? সুতরাং নিজেকে সামলে নেয় শেহজাদি। দরবেশের সাহায্যে প্রতি রাতেই যখন সবাই শুয়ে পড়ে, তখন শেহজাদা জুঁই আর শেহজাদি বাদামের প্রেম পর্ব চলতে থাকে। কিন্তু এভাবে কদিন? আব্বা আমার শাদি ঠিক করে ফেলেছে, দিনও ঘনিয়ে আসছে। সেদিন কি করব ওরে, আমি? চিন্তা করিস না, আমি তো আছি। তোকে কথা দিয়েছি ওই ছেলের সঙ্গে তোর বিয়ে হতে দেব না। দেব না মানে দেব না। দেব না বললেই তো আর হয় না। দেখতে দেখতে শাদির দিন এসে পড়ে। এখনো কি আপনি বলবেন? দেখছি কাল শেহজাদির শাদি। শাদিটা তো কাল, আজ তো না। আপনি তো আচ্ছা লোক। হ্যাঁ, কাল আর আজের মধ্যে তফাৎটা কি? গোটা একটা রাতের তফাৎ। এক রাতের মধ্যে আপনি সুলতানকে রাজি করিয়ে ফেলবেন। সুলতান তার ভাইয়ার বেটাকে ছেড়ে আমার সঙ্গে শেহজাদি শাদি দেবে? কখনোই না। না মানে? তাহলে কি করবেন আপনি? দেখতে পাবে। এই দেখুন, আপনি দরবেশ হতে পারেন, কিন্তু লোকটা বড্ড ঘোরেল। সত্যি ঘোরে। শাদির দিন সকাল থেকে খোঁজ খোঁজ খোঁজ, সারা রাজ্য তোলপাড় করে খোঁজ শুরু হয় শেহজাদির। শেহজাদি কোথাও নেই। তার সঙ্গে যে গোয়ালের সেই ছোকরাটিও হাওয়া, সেটা অবশ্য কেউ খেয়াল করে না। বেগম তো কেঁদেই সার। সুলতান আকবরের মাথায় আসমান ভেঙে পড়ে। চারিদিকে যাও, দেশের প্রতিটা কোণা খুঁজে দেখো, যেখান থেকে পারো আমার বেটিকে নিয়ে এসো, যাও। নিয়ে এসো বললেই কি হয়? তার বেটি তখন সবুজ দেশের সীমানা পার করে মরুভূমির বালির ওপর দিয়ে ছুটে চলেছে উটের পিঠে। সঙ্গে তার শেহজাদা জুঁই, আর চোখে নতুন জীবন গড়ার স্বপ্ন। তার মানে ওই দরবেশের সাহায্যেই এক রাতের মধ্যে শেহজাদা জুঁই শেহজাদি বাদামকে নিয়ে পালায়? জি হুজুর। এখনো তো রাত বাকি আছে আপা, আর একটা কাহিনী বলো না। হ্যাঁ বেগম, আর একটা কাহিনী শুরু করো দেখি। জো হুকুম হুজুর। এই কাহিনীটা হাসিম ইবিন সুলেমানের। মানে উস্তাদ হাসিম, সেই খলিফা হারুন আল রশিদের আমলের বিখ্যাত গায়ক। জি, এই কাহিনীটা উস্তাদ হাসিম নিজে খলিফাকে শুনিয়েছিলেন। তখন তার অনেক বয়স। বেশ, শোনাও বেগম। একদিন কি হয়েছে, উস্তাদ হাসিম খলিফা হারুন আল রশিদকে গান শোনাতে এসেছেন। তার গান শুনে সবাই মুগ্ধ। গান শেষ হতে খলিফা খুশ হয়ে তার গলার পান্নার হারখানি খুলে ইনাম দেন উস্তাদজিকে। বহুত খুব হাসিম মিয়া, এই নাও তোমার ইনাম। হারটা হাতে নিয়ে খলিফার পায়ের কাছে রেখে দেয় উস্তাদজি। উস্তাদজি বলে, আমার গুস্তাখি মাফ করবেন হুজুর, এই হার আমি নিতে পারবো না। খলিফার ইনাম ইনকার করা, এমন হিম্মত দেখায় কে? খলিফা তো বেজায় চটে যান। তুমি কি সত্যি হোশ আর হাওয়াস খুইয়ে ফেলেছ হাসিম মিয়া? এটা কি বয়সের দোষ? জি না হুজুর। তুমি সব জেনেও আমার দেওয়া ইনাম নিতে ইনকার করছো? জি হুজুর। জানো এর শাস্তি কি হতে পারে? জানি হুজুর, আমি সবই জানি। এমন গোস্তাখির শাস্তি একমাত্র মত। তাহলে কি ধরে নেব তোমার মরার ইচ্ছে হয়েছে? মরতে চাও তুমি? জি, আপনি তো মালিক,
আপনার মর্জির ওপর তো আর কোনো কথা চলে না। তবুও যদি মেহেরবানি করেন হুজুর, তো আমার জীবনের একটা কাহানি শোনাতে চাই আপনাকে। তারপর আপনি না হয় বিচার করবেন আমার এই হার নেওয়াটা উচিত কিনা। কাহানি? কাহানি বললে কাহানি, আর আমার জীবনের অভিজ্ঞতা বললে অভিজ্ঞতা। বেশ, শোনাও। শুক্রিয়া হুজুর, শুক্রিয়া। তবে শুনুন। তখন উস্তাদ হাসিম ইবন সুলেমানের বয়স খুবই কম, সবে কৈশোর ছেড়ে যৌবনে পা দিয়েছেন। কিন্তু ওই বয়সেই তার বেশ খ্যাতি ছড়িয়ে পড়েছে। তার গান লোকের মুখে মুখে ঘোরে। গান মুখে মুখে ঘোরাটা যারা গান বানায় তাদের কাছে যেমন আশীর্বাদ, আবার তেমনি অভিশাপও বটে। কেন? অভিশাপ কেন? মানুষকে গান শুনিয়ে আমাদের রুজি হুজুর, সেই মানুষই যখন আমাদের গান বেসুরো করে গায়, তখন যে কি কষ্ট হয় আমাদের মনে। কিন্তু এসব কথা আমি বলবো কাকে? যাকে বলতে যাব সে আমার গানটা ভালোবেসেছে বলেই তো আমি জিন্দা আছি হুজুর, তাই না? ঠিকই বলেছ মিয়া। তারপর একবার কি হয়, হাসিম মিয়া ছুটি কাটাতে শহর থেকে একটু দূরে জঙ্গলের মধ্যে একটা বাড়িতে যায়। সেই সময় ওই বাড়িটায় আমি প্রায় যেতাম। ওটা আমার আব্বার বাগান বাড়ি ছিল। আমার খুব ভালো লাগতো বাড়িটা। মাঝে মাঝেই ওখানে গিয়ে দিন 4-5 কাটিয়ে আসতাম। ওখানে গেলে প্রত্যেক দিন বিকেলবেলা আমি হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে যেতাম। বিকেলের দিকে পাখিদের ডাকে ভরে যেত ওই নদীর পাড়টা। আল্লাহর সেই সঙ্গীত শুনতাম আমি কান পেতে। কি যে ভালো লাগতো তখন, আর কি বলি। কিন্তু শিবার ঘটল এক অন্য কিস্সা। কি ব্যাপার, আজকে সব এত শান্ত কেন? সবই তো শুনশান। কি হলো? এমন তো থাকে না। শিবার বিকেলে নদীর পাড়ে গিয়ে দেখে একেবারে নিস্তব্ধ, কোনো পাখি ডাকছে না। হাসিম মিয়ার খটকা লাগে মনে। আমি তখন নদীর পাড় ধরে হাঁটতে শুরু করি। হাঁটতে হাঁটতে বেশ খানিকটা গিয়ে দেখি একটা দারুণ বাহারি বজরা ভিড়েছে নদীর পাড়ে। আমি ভাবি, এখানে আবার বজরা নিয়ে কে এলো? কৌতূহল হয় আমার মনে, বুঝলেন। আমি সেটা দেখে এগোতে থাকি। এগোতে এগোতে একটা গানের কলি ভেসে আসে হাসিম মিয়ার কানে। সে গানটাও কিন্তু আমারই গান, কিন্তু কে যেন সেটাকে খুব বাজেভাবে গাইছিল। গানের কোনো তাল নেই, সুর ঠিক নেই, একেবারে বিশ্রী। হাসিম মিয়ার রাগ হয় এমন গান শুনে। সে মনে মনে ঠিক করে ফেলে, আর না, আর আমার সহ্য হচ্ছে না। এবার 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 একটা কিছু করতেই হবে। গান না শিখে কি গান গাওয়া যায়? ছি 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 ছি, মজা দেখিয়েই ছাড়বো। গান কি ইয়ার্কি মারার জিনিস পেয়েছে? তখন হাসিম মিয়ার বয়স অল্প, গায়ের রক্ত গরম, তার উপরে তারই গান অমন বেসুরো গাইছে। সে আর নিজেকে ধরে রাখতে পারে না। সে এগিয়ে যায় শব্দ লক্ষ্য করে। শব্দটা ওই বজরাটা যেখানে ছিল ওর আশেপাশে কোথাও থেকে একটা আসছিল। সেটা আমি ঠিক ঠাউর করেছিলাম। একটু এগোতেই দেখি একটু খালি জমিতে গালিচা পাতা। সেখানে একজন সুন্দর পুরুষ বসে আছে। গায়ে তার দামি পোশাক, হিরে জহরত, মাথায় তাজ, আর তার কোল ঘেঁষে বসে আছে এক সুন্দরী মহিলা। গানটা কিন্তু সেই গাইছে। হাসিম মিয়া ওদের কাছে যেতেই ঝোপের আড়াল থেকে দুজন সিপাহী এসে থামায় তাকে। এতক্ষণে সে তাদের খেয়াল করেনি। এবার দেখে চারদিকে অনেক সিপাহী রয়েছে। সিপাহীরা থামাতেই সেই পুরুষ মানুষটিকে হেঁকে ওঠে। আসতে দে ওকে। কিন্তু
আমি তো তখনও তাকে চিনিই না। তিনি সুলতান ওয়ালিদ, সেটা আমি জানতাম না। এও জানি না যে সুলতান শিকারে এসেছেন। আসলে শিকারে নয়, শিকারের নামে ফুর্তি করতে এসেছেন রক্ষিতাকে সঙ্গে নিয়ে। রক্ষিতার বেসুরো গান শুনেই তখন তিনি তারিফ করছেন। আমি যেতেই সুলতান হাতের ইশারায় আমাকে সেখানে বসতে বললেন। হাসিম মিয়া বসতেই সুলতান তার রক্ষিতাকে বলে, দেখেছ জান, তোমার গানের আমি একাই কাদারদান নই। তুমি গাইলে অনেকেই গান শুনতে ছুটে আসে। সুলতান ওয়ালিদের কথা শুনে আহ্লাদে খিলখিল করে হেসে লুটিয়ে পড়ে তার রক্ষিতা। আমার কিন্তু রাগ আরো চড়ে যায়। তবু আমি আমি চুপ করে সেখানে বসে থাকি। সুলতানই তার রক্ষিতাকে তখন বলেন, আরে হাসবে পরে, এখন গান শোনাও দেখি। আর একটা আরো একটা মেহমান এসেছে জানেমান, তার জন্য একটা তো শোনাতেই হবে। আমি তাকে খাতির করে বসিয়েছি বলে কথা। সুলতানের আবদার শুনে তো মহিলা হেসে খুন। বেশ খানিক হেসে টেসে আবার সে আর একটা গান ধরে। সেটাও ছিল আমার গান। এবং যথারীতি জঘন্য গায় গানটা। হাসিম মিয়ার তো রাগ চড়তে থাকে। গান শেষ হয়, সুলতান যথারীতি তারিফ শুরু করে। বহুত খুব, লাজবাব, বহুত খুব। সুলতানের তারিফ শুনে তার রক্ষিতা আবার হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ে আর কি। হঠাৎ সুলতানের খেয়াল হয়। সুলতান একটু থেমে হাসিম মিয়াকে বলে, এই কি ব্যাপার, তোমার কি গানটা ভালো লাগলো না? জবাবে হাসিম মিয়া সাফ সাফ জানিয়ে দেয়, আগে না হুজুর। হাসিম মিয়া যে মুখের ওপর এমন জবাব দিয়ে দেবে সেটা ভাবতে পারেনি সুলতান বা তার রক্ষিতা। দুজনেই প্রথমে অবাক হয়ে যায়। সুলতান ওয়ালিদ তো পারলে আমাকে গিলে খায় আর কি। তার রক্ষিতার চোখেও রাগ দেখা যায়। সুলতান হাসিমের মুখের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ, তারপর আগের চেয়ে আরও এক পরত গলা ভারী করে জিজ্ঞেস করে, তার মানে গানের কি ভালো লাগেনি, সুর না কথা? জি, আমার এই গানের গায়কিটা ভালো লাগেনি। হাসিম মিয়ার জবাব শুনে আরো গম্ভীর হয়ে যায় সুলতান। তুমি গান বাজনার কিছু বোঝো নাকি এমনি বলতে হয় তাই বলে দিলে? জি, কিছু অন্তত আমি বুঝি। ওঠে বেশ, তাহলে এই গানটা ঠিক করে গাইতে পারবে তুমি? জি হুজুর। এইটাই তো এতক্ষণ ধরে চাইছিল হাসিম মিয়া। গান কাকে বলে গিয়ে শুনিয়ে দিতে চাইছিল। সুযোগ পেয়ে আমি তখন ওই একই গান ধরি। গান ধরতেই তো হাল হকিকত বদলে যায় একেবারে। হ্যাঁ, এদিকেও হাল হাকিকত বদলে গেছে বেগম। সকাল হয়ে গেছে। তাই তো থেমে গেলাম হুজুর, বাকিটা না হয় রাতে শুনবেন আবার। সে আর নতুন কথা কি, এমনই তো হয়ে আসছে। ইন্তজার ইন্তজার আর ইন্তজার। মাঝে মাঝে কি মনে হয় জানো দুনিয়াজাদ? কি হুজুর? মাঝে মাঝে মনে হয় কাম কাজ সব ছেড়ে শুধু কাহানি শুনি। তাহলে আপনার সালতানিয়াত কি করে চলবে হুজুর? তার চেয়েও বড় কথা, বেগমের তো কাহানি ফুরিয়ে যাবে তাহলে তাড়াতাড়ি। তখন তো খুন হতে হবে সুলতান শাহরিয়ারের হাতে। সুতরাং না, যেমন চলছে তেমন চলুক, বরং অপেক্ষাই করা যাক। দেখা যাক হাসিম মিয়ার গান পছন্দ হয় সুলতানের, নাকি সুলতান গান শুনে চটে যান। মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, শঙ্কর চক্রবর্তী, দুনিয়াজাদ,
বর্ণালী দে বর্ম, শেহরাজাদ সাঁজবাতি দাস, খলিফা সুদীপ্ত ঘোষ, তুফা সঙ্গীতা গাঙ্গুলি, নদীম সায়ন্তন ঘোষ, মসরুর অর্ঘ্যমাল্য মাইতি, কমরিয়ার শ্রমণা রয় চৌধুরী, ইবলিশ আর্য জানা, আকবর কৌশিক ব্যানার্জি, আমিনা আম্রপালি ঘোষ মিত্র, দরবেশ স্পন্দন দাস, বাদাম রিমি চক্রবর্তী, সুলতান সঞ্জয় দত্ত, নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনা শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড ওয়াইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।